বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। রাজ্য সরকার আদি গঙ্গা সংস্কারের উদ্যোগ নিচ্ছে। কলকাতা হাইকোর্ট অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে থানায় আনার অভিযোগ সম্পর্কে রাজ্যের রিপোর্ট তলব করেছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করেছে, তাকে আজ আদালতে তোলা হবে। রাজ্যের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে সরকার বদ্ধপরিকর বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। শান্তিনিকেতনে পর্যটকরা এবার সপ্তাহে 6 দিন ওয়ার্ল্ড হেরিটেজ ওয়াকে অংশ নিতে পারবেন। আসছি বিস্তারিত খবরে। রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ কলকাতায় আসছেন। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি। রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, দিল্লি থেকে সকাল 9:40 নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণের পর শ্রী বৈষ্ণব প্রথমে যাবেন নবান্নে। সেখানে বেলা 11টা নাগাদ তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও তাঁর যাওয়ার কথা। এদিকে রেল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও আজ কলকাতায় আসছেন। সন্ধ্যায় তারা রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবেন। রাজ্য সরকার আদি গঙ্গা সংস্কারের উদ্যোগ নিচ্ছে। মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত গতকাল পরিবেশ দিবস উপলক্ষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বলেন, টালি নালা হিসেবে নয়, আদি গঙ্গা হিসেবেই এই নদীর সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরে কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্বপন দাশগুপ্ত অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের পরিবেশ যে ভয়ঙ্করভাবে নষ্ট হয়েছে তার বেশিরভাগই ম্যানমেড। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে। উত্তরবঙ্গের ডুয়ার্সে গাছ কাটা এবং নদী থেকে অবৈধভাবে বালি পাচার ও বোল্ডার তুলে ফেলার জন্য সেগুলির গতিপথ পরিবর্তন হয়ে চাষযোগ্য জমি জলের তলায় চলে যাচ্ছে। এর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। বর্ষার মুখে মেয়র পদ ছেড়ে দিয়ে ফিরহাদ হাকিম কলকাতার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন। বিধাননগরে গতকাল নগর উন্নয়ন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, মেয়রকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে সংবাদ মাধ্যমে ফিরহাদ যে অভিযোগ করেছেন তার সম্পূর্ণ মিথ্যে। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত অসুবিধার কথাই জানিয়েছেন। তার মতে এর উদ্দেশ্য নতুন সরকারকে কাজের ক্ষেত্রে অসুবিধে ফেলতে চাওয়া, যা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা মাফিক চক্রান্ত। উনি বলছেন যে আমাকে কাজ করতে দেওয়া হয়নি, তো সেটা তো একবারও উনি আমাকে জানালেন না। আমি তো এখন মন্ত্রী, পুরমন্ত্রী, তো সেই হিসেবে ওনার আমাকে জানানো দরকার ছিল। 2 দিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন নবান্নে, সেখানেও উনি জানালেন না কিছু। এটা আমার মনে হয় খুব ওয়েল প্ল্যান্ড, কমপ্লিটলি একটা কনস্পিরেসি আমার মনে হয় চলছে। কারণ কি 15 বছর তো আপনারা কি কাজ করেছেন ফিরহাদ হাকিম মহাশয়, সেটা তো দেখতেই পাচ্ছি আমরা। তবে পুরমন্ত্রী বলেন, এতে সরকারের কোনো অসুবিধে হবে না। জনগণকে সঙ্গে নিয়ে তারা সমস্ত রকম সমস্যার মোকাবিলা করতে প্রস্তুত। আগেই জানানো হয়েছে, ফিরহাদ হাকিম গতকাল কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্র পেশ করার আগে এক সাংবাদিক বৈঠকে তিনি পুরসভার মেয়রের মর্যাদা রাখতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। আগামী দিনে যিনি পুরসভার মেয়র পদে দায়িত্ব নেবেন তিনি তার থেকে আরও ভালো কাজ করবেন সেই প্রত্যাশা রাখেন বলেও মন্তব্য করেন ফিরহাদ। উল্লেখ্য, 2018 সাল থেকে ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে আসীন ছিলেন। অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে থানায় আনার বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলায় রাজ্যের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। 2 বিচারপতি জয় সেনগুপ্ত ও স্মিতা দাসদের অবকাশকালীন বেঞ্চ রাজ্যকে এ ব্যাপারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। কী কারণে এবং কী পরিস্থিতির জন্য গ্রেপ্তার করে তাদের দড়ি বেঁধে আনা হচ্ছে, রিপোর্টে তা জানাতে হবে। রাজ্যকে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর 1 সপ্তাহের মধ্যে তার জবাবি হলফনামা দিতে হবে মামলাকারীদের। 4 সপ্তাহ পরে ফের শুনানি হবে এই মামলার।
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করেছে। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার কামালগাজী থেকে ফেরার শওকতকে ধরা হয়। তার মেয়ের অবশ্য দাবি, শওকত চিংড়িঘাটার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। ভাঙড়ে একটি বোমা বিস্ফোরণের মামলায় শওকতকে গতরাতেই জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ দপ্তরে নিয়ে যাওয়া হয়। আজ তাকে স্বাস্থ্য পরীক্ষার পর পেশ করা হবে ব্যাংশাল কোর্টে এনআইএর বিশেষ আদালতে। শওকতের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের দক্ষিণ বামনিয়া এলাকায় এক বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় একজনের, আহত হন আরও কয়েকজন। ওই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। প্রাথমিক তদন্তের পর তৃণমূল কংগ্রেস নেতা ওয়াহিদুল ইসলাম ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে এনআইএ, কিন্তু শওকত গা ঢাকা দেন। এই মামলায় বৃহস্পতিবার দিনভর জীবনতলার বাড়ি ও ছেলের রেস্তোরাঁয় তল্লাশি চালায় এনআইএ। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের কলাগাছিয়া মোড় এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা রাজু বাগ ও বিজু বাগের বাড়িতে বিপুল পরিমাণে ত্রিপল মজুদের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ৫০,০০০ ত্রিপল দুস্থ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ না করে গোপনে সেখানে মজুত রাখা হয়েছিল। ক্ষুব্ধ বাসিন্দারা তালা ভেঙে ঘরে ঢুকে ওই ত্রিপল মজুদ দেখতে পান। পারুলিয়া কোস্টাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনিক স্তরে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারেরও দাবি উঠেছে। জেলার মন্দির বাজারের নিশাপুর মল্লিকপাড়ায় গতকাল তৃণমূল কংগ্রেস নেতা আইনুল হক মল্লিকের বাড়িতে লুকোনো বোমা বিস্ফোরণের ঘটনায় ৩ কিশোরী জখম হয়েছেন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তাকে মন্দির বাজার ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে সরকার বদ্ধপরিকর বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। তিনি গতকাল এক অনুষ্ঠানে বলেন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিট করা হবে। যারা পশ্চিমবঙ্গের প্রতিভাধর খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না। আমরা বেঙ্গল অলিম্পিক্সের অডিটও করব এবং পাশাপাশি আনঅথরাইজড লোকদের কি করে তাদেরকে পাওয়ার দিয়ে এই ধরনের একটা প্রতিযোগিতা সেটাকে পরিচালনা করা হয়েছে, নিশ্চিতভাবে তার তদন্ত, তার অডিট আমরা করব। আমরা যে অভিযানে নেমেছি, যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করব এবং পশ্চিমবঙ্গের প্রতিভাধর যুব খেলোয়াড়দের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। ক্রীড়ামন্ত্রী আরও জানান, তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে অনিয়মের বহু অভিযোগ উঠেছে। সরকারের কাছে সেই অভিযোগ জমা পড়েছে। তাদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ক্লাবের আর্থিক অবস্থাও খতিয়ে দেখা হবে। তদন্তের প্রয়োজনে ক্লাবের স্পন্সরদেরও তলব করা হতে পারে। বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের যে মাঠে ডায়মন্ড হারবার এফসি অনুশীলন করে, সেটি জোর করে দখল রাখার অভিযোগও জমা পড়েছে। ক্রীড়ামন্ত্রী বলেন, দখলমুক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ। তদন্তে যা পাওয়া যাবে তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এবছরই আই লিগ জিতে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি। এদিকে ফিট ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে সানডে অন সাইকেল র্যালির আয়োজন করা হবে আগামীকাল। এই র্যালি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমার পর সেখানেই শেষ হবে। 10 কিলোমিটার র্যালিতে 5,000 মানুষ অংশ নেবেন বলেও ক্রীড়ামন্ত্রী জানান। আন্তর্জাতিক যোগ দিবসে আগামী 21শে জুন এবারের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মুখ্য সচিবের পক্ষ থেকে গতকাল প্রিন্সিপাল সেক্রেটারি, সমস্ত সচিব, পুর কমিশনার ও জেলা শাসকদের চিঠি দিয়ে জানানো হয়েছে, দ্বাদশ যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বহু বিশিষ্ট ব্যক্তি যোগ দেবেন। এবারে যোগ দিবসের মূল স্লোগান যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ ও স্বাস্থ্যসম্মতভাবে বার্ধক্যের দিকে এগিয়ে চলা। শান্তিনিকেতনে পর্যটকরা এবার থেকে বৃহস্পতিবার বাদে সপ্তাহে 6 দিনই ওয়ার্ল্ড হেরিটেজ আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখতে পারবেন। 8ই জুন থেকে সপ্তাহে মাত্র 3 দিনের জায়গায় সপ্তাহে 6 দিন হেরিটেজ ওয়াক শুরু হচ্ছে। তবে পর্যটকদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রতি সোম, মঙ্গল, শুক্র, শনিবার বেলা 3:30 ও বিকেল 4:30 পর্যটকরা ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন আশ্রম ঘুরে দেখতে পারবেন। বুধবার সকাল 11টায় হবে হেরিটেজ ওয়াক। ফের বিকেল 3:30 ও 4:30 পর্যটকদের জন্য খোলা থাকবে আশ্রম। অন্যদিকে প্রতি রবিবার সকাল 10টা, 11টা ও বিকেল 3:30 এবং 4:30 পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে ঐতিহ্যবাহী আশ্রম প্রাঙ্গণ। টিকিটের মাথাপিছু মূল্য ধার্য হয়েছে 300 টাকা।
জরুরি রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত 16 ঘন্টা এই সেতুর ওপর দিয়ে কোনো গাড়ি চলাচল করবে না। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গতকাল দমন ও সুরাতে 20,000 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এই পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারত এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়া দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই Su-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকারও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্যের জন্য কল্যাণমূলক প্রকল্পের অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে। वर्ष 2025-26 में भारत ने 7.7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है। এর আগে শ্রী মোদী গুজরাতের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাট এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। তিনি জনগণকে ভাইব্রেন্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত সারা দেশ জুড়ে প্রায় 9.5 লক্ষর বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষি ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকলেও আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিকে মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের উপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয় তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই বা উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করা হয়েছে। অন্যদিকে প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে শীর্ষ ব্যাংক।
বিদেশ মন্ত্রক জানিয়েছে চলতি বছরে এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3567 জন ভারতীয়কে। আইনি অভিবাসনকে কোনো রকম ব্যবহার না করে বেআইনি অভিবাসন ঠেকাতে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, দেশে বেআইনিভাবে কেউ বসবাস করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত আইন রয়েছে। অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, এক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবস্থায় ভারত এদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির কানালের সঙ্গে বৈঠক করবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ প্রধান ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। নেপালের বিদেশমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফর করছেন। ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিওনো 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার আগামী 5 বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানে 800 কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে 3000 কোটি মার্কিন ডলার করার লক্ষ্য নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানি কর্মশালায় মন্ত্রী বলেন, ভারত গত 3.5 বছরে রেকর্ড 9টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। তিনি বলেন, এই চুক্তিগুলি 38টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটে যাওয়ার কথা। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরমে 3 প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী বলেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানির সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে ফ্লেক্স ফিউয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী পুরী এটিকে ভারতের পরিবেশ বান্ধব ও স্থিতিশীল জ্বালানির দিকে যাত্রার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। মন্ত্রী ঘোষণা করেন, E85 জ্বালানির দাম সাধারণ E20 জ্বালানির থেকে লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখ অনুষ্ঠিত হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এ ধরনের প্রচেষ্টা সে দেশের অবৈধভাবে দখল করা অঞ্চলগুলিতে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা হরণের মতো মৌলিক সমস্যাগুলিকে আড়াল করতে পারবে না। এদিকে পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনী হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে 5ম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই Su-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই বিমানটি যৌথভাবে ভারতে উৎপাদনের আহ্বানও জানিয়েছেন তিনি। সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করার সময় পুতিন বলেন, মস্কো Su-57 বিমান কর্মসূচিতে নতুন দিল্লিকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী। পুতিন সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট হার্ডওয়্যার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্ল্যাটফর্মেও ভারতের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতীয় শান্তিরক্ষা মেজর অভিলাষা বারাককে 2025 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তী বাহিনীতে ভারতীয় বাহিনীর হয়ে কর্মরত মেজর বারাককে আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়। ইরানের 4টি ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে সে দেশের সামুদ্রিক রেডার ব্যবস্থাপনায় আঘাত এনেছে। মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর সেন্টকম জানিয়েছে,
পরবর্তী হামলা প্রতিরোধে তারা ইরানের গরুক এবং কেশম দ্বীপে এই আঘাত এনেছে। এর ফলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে শান্তি চুক্তির পথ আরও কঠিন হলো বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গতকাল সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, আপাতত এ ধরনের বৈঠকের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো।